ওয়েলকাম স্টুডেন্টস অফ ক্লাস 10। আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যতদূর মনে পড়ছে আমরা ওই রোধের কিছু অঙ্ক করেছিলাম। তুল্যাঙ্ক রোধের রাশিমালা এবং তুল্যাঙ্ক রোধ সংক্রান্ত কিছু অঙ্কের সমাধান আমরা করেছিলাম। আজকে আমরা পড়ব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং একদিক থেকে বলতে গেলে তড়িতের প্রায় সবই গুরুত্বপূর্ণ। তড়িতের এতগুলো এপিসোড আছে এবং এত ইন্টারেস্টিং এবং এত গুরুত্বপূর্ণ, যেখানে সেখান থেকে প্রশ্ন আসতে পারে যে ওই দিকটা একটু কম গুরুত্বপূর্ণ, এটা নয়, সবটাই প্রায় গুরুত্বপূর্ণ। যাই হোক, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো এটা আজকে আমরা পড়ব জুলের সূত্র। ঘটনাটা একটু আলোচনা করি, তারপর জুলের সূত্রে আসছি। যখন ধরো একটা পরিবাহী, এটা কি, এটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ধরো এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা কি জানি ইলেকট্রনগুলো এইদিকে প্রবাহিত হচ্ছে, এইদিকে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবাহীর মধ্যে কি শুধু ইলেকট্রন আছে? সেই নল দিয়ে জল যাওয়ার মতো ইলেকট্রনগুলো ফ্লো করতে শুরু করবে? না, এই পরিবাহীর মধ্যে ইলেকট্রন ছাড়াও অসংখ্য অণুপরমাণু রয়েছে না, অসংখ্য অণুপরমাণু রয়েছে। তাহলে ইলেকট্রনগুলো, এইগুলো যদি ইলেকট্রন হয়, মুক্ত ইলেকট্রন হয়, তাহলে এর মধ্যে অসংখ্য এরকম অণুপরমাণু রয়েছে, অসংখ্য অণুপরমাণু এর মধ্যে রয়েছে। তাহলে ইলেকট্রনগুলো যখন ফ্লো করে, ইলেকট্রনগুলো যখন এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, তখন সেই অণুপরমাণুগুলোর সঙ্গে সংঘর্ষ করতে করতে যায়। কি করতে করতে যায়? সংঘর্ষ করতে করতে যায়। তাহলে সংঘর্ষের ফলে এই অণুপরমাণুগুলোর কম্পন বেড়ে যায়। তাহলে কম্পন বেড়ে গেলে কি হবে? তাপ আগের থেকে বেশি উৎপন্ন হবে, সেই যান্ত্রিক শক্তিটা উৎপন্ন হবে তাপ শক্তিতে। তাহলে আমি একটা জিনিস পরিষ্কার করে মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম, কি, যখন পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, পরিবাহীর মধ্যে দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, তখন সেই ইলেকট্রনগুলো অন্যান্য অণুপরমাণুর সঙ্গে সংঘর্ষ করতে করতে এগিয়ে যায়। সংঘর্ষ করার ফলে এই এদের মধ্যে গতিশক্তি বেড়ে যায়, অণুপরমাণুর গতিশক্তি বেড়ে যায়, কম্পন বেড়ে যায়, ফলে সেটা রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে। তাহলে বোঝা গেল কেন তাপ উৎপন্ন হয়। এইবার বিজ্ঞানী জেমস প্রেসকট জুল, তিনি বললেন, একটা সূত্র দিলেন, অ্যাকচুয়ালি 3টে সূত্র দিলেন। তিনি বললেন যে তাপটা কোন ক্ষেত্রে বেশি উৎপন্ন হবে, কোন ক্ষেত্রে কম উৎপন্ন হবে, এবং ওই তাপটা কার কার উপর নির্ভর করে। সেই সূত্রগুলোই জুলের সূত্র। তাহলে আমরা, এইটা তো একটু বড় হয়ে গেছে, আমি ছোট করে আনবো, তাহলে এটা একটা পরিবাহী, সেই পরিবাহীর রোধ আর, পরিবাহীর রোধ আর, সেই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই। তাহলে একটা পরিবাহী নিয়েছি, যে পরিবাহীর রোধ আর, তার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং টি সময় ধরে পরিবাহিত হচ্ছে। টি সময় আই তড়িৎ প্রবাহ মাত্রা, আর রোধ যদি প্রবাহিত হয়, তাহলে প্রথম সূত্র, 1 নম্বর সূত্র, H সমানুপাতিক I স্কয়ার, যখন আর ও পি স্থির। তোমরা যখন পরীক্ষার সময় এই সূত্রটা লিখবে, তখন কিন্তু আগে থেকে এরকম একটা ছবি এঁকে একটু বর্ণনা দিয়ে নেবে, তাহলে তোমাদের এই ব্যাখ্যাটা করতে সুবিধা হবে। ধরি একটি পরিবাহীর রোধ আর, সেই পরিবাহীর মধ্যে দিয়ে টি সময় ধরে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে পরিবাহীতে যদি এই অবস্থায় এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে এইচ সমানুপাতিক 1 নম্বর সূত্র আই স্কয়ার। তাহলে স্টেটমেন্টটা কি বলবো? লিখতে পারবো না? লিখতে পারবো। কি লিখতে পারবো? যে কোনো পরিবাহীর রোধ এবং সময় স্থির থাকলে, বলো, কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। পরিবাহীর রোধ, আবার বলছি, পরিবাহীর রোধ এবং সময় স্থির থাকলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। বর্গের সঙ্গে সমানুপাতিক মানে নিশ্চয়ই তোমরা জানো, এমনিতে সমানুপাতিক মানে কি, একটা বাড়লে আর একটা বাড়ে, সরল সম্পর্ক। আর বর্গের সঙ্গে সমানুপাতিক মানে কি, তড়িৎ প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করে দিই, উৎপন্ন তাপ 4 গুণ হবে। তড়িৎ প্রবাহ মাত্রা যদি 5 গুণ করে দিই,
তাহলে 5 স্কোয়ার উৎপন্ন তাপ হচ্ছে 25 গুণ হবে। পরিষ্কার? 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, H সমানুপাতি R যখন I আর T স্থির। তাহলে উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাতিক। তাহলে রোধ যত বাড়বে তাপ তত বাড়বে। তাহলে একই তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় নিয়ে একটা 5 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আর একটা 10 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে কোনটায় তাপ বেশি উৎপন্ন হবে? 10 ওহম রোধে 5 ওহম রোধের থেকে ডবল তাপ উৎপন্ন হবে। উৎপন্ন তাপ রোধের সঙ্গে হচ্ছে সমানুপাতিক। এটা খুব সহজ, কিন্তু এটা খুব মনে রাখবে। হ্যাঁ, এটা আমরা পরবর্তীকালে এটা নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, 3 নম্বর, 3 নম্বর, H সমানুপাতিক T যখন হচ্ছে I আর স্থির, অর্থাৎ উৎপন্ন তাপ সময়ের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ যত বেশি সময় যাবে তত বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে 1 ঘন্টায় যা তাপ উৎপন্ন হয় 5 ঘন্টায় তার হচ্ছে সমানুপাতিক। তো 5 ঘন্টায় তার 5 গুণ তাপ উৎপন্ন হবে। 1 ঘন্টায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় 1 ঘন্টায় যা তাপ উৎপন্ন হয় 5 ঘন্টায় তার কি 5 গুণ তাপ উৎপন্ন হবে, তাই না? তো আবার একটা প্রশ্ন আছে, তাহলে 5 গুণ তাপ যদি উৎপন্ন হয় তাহলে পরিবাহীটা গলে যায় না কেন? পরিবাহী তাপ তো মানে উষ্ণতা তো বেড়ে যাওয়া উচিত। কারণ একটা সময় আসে যে এটা যদি কোনো পরিবাহী হয়, এটা যদি কোনো পরিবাহী তার হয়, পরিবাহী তার হয়, তাহলে যে হারে তাপ উৎপন্ন হয় সেই হারেই হচ্ছে তাপ হচ্ছে প্রকৃতিতে বা বায়ুমণ্ডলে বিকিরণ হয়, ফলে তার উষ্ণতাটা স্থির হয়ে থাকে। ঠিক আছে, সাম্যাবস্থায় চলে আসে। দেখো তো এই 3টে সূত্র আমাদের লিখতে পারবো কিনা যদি পরীক্ষায় আসে। তাহলে আবার বলছি, কি লিখবো? যে ধরি একটি পরিবাহী রোধ হচ্ছে R, তার মধ্যে দিয়ে T সময় ধরে I পরিমাণ তড়িৎ হচ্ছে পরিবাহিত হয়। তাহলে 1 নম্বর সূত্র বা লিখবে প্রথম সূত্র। তাহলে কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। 2 নম্বর, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় যদি স্থির থাকে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাতিক। 3 নম্বর, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ সময়ের সঙ্গে হচ্ছে কি সমানুপাতিক। বোঝা গেল? এবার আমরা আবার সে আগের মতন যৌগিক ভেদ। তাহলে এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। যৌগিক ভেদের সূত্র অনুসারে কি লিখতে পারি? যৌগিক ভেদ, আমি এইটুকু হেডিং দিলাম শুধু। যৌগিক ভেদের সূত্র অনুসারে লেখা যায় H সমানুপাতিক কি I স্কয়ার আর T। তাহলে সমানুপাতিক চিহ্নকে সমান করতে গেলে কি একটা ধ্রুবক লাগে, সেই ধ্রুবকটা হচ্ছে H সমান KI স্কয়ার আর T। H সমান KI স্কয়ার আর T, H সমান KI স্কয়ার আর T। এইবার এই কেটা হচ্ছে একটা ধ্রুবক, যখনই কে নিয়ে আসবো কে হচ্ছে একটা ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক। তাহলে এই কে মান কত না, এই কে এর মানটা একটু মনে রাখবে। যদি এইচটা হচ্ছে তোমার জুলে, এইচ হচ্ছে জুল, আই যদি অ্যাম্পিয়ারে প্রকাশ করি, আর যদি ওহমে প্রকাশ করি, টি যদি সেকেন্ডে প্রকাশ করি, তাহলে এই কে এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1। তাহলে এইচ হয়ে যাবে, সেক্ষেত্রে এইচ হয়ে যাবে হচ্ছে শুধু আই স্কয়ার আর টি, শুধু আই স্কয়ার আর টি, আই স্কয়ার আর টি। এককটা হচ্ছে এইচ এর একক তখন জুল, আর এইচ এর একক যদি ক্যালোরি হয়, এইচ এর একক যদি ক্যালোরি হয়, ঠিক আছে, আই এর একক অ্যাম্পিয়ার, রোধের একক হচ্ছে ওহম এবং সময়ের একক যদি সেকেন্ড হয়, তাহলে কে এর মান দাঁড়ায়, কে এর মান হচ্ছে 0.24 বা 1/4.2। আসছি, সেই প্রসঙ্গ আসবো। 0.24 আপাতত আমরা এইভাবেই মুখস্থ রাখবো এটাকে, 0.24। তাহলে আমরা লিখবো H সমান 0.24 I স্কয়ার আর টি। H সমান 0.24 I স্কয়ার আর টি।
তাহলে যখন এইচ হচ্ছে ক্যালোরিতে, তাহলে তোমাকে এইটা নিয়ে কিন্তু অঙ্ক করতে হবে, এটা মাথার মধ্যে পরিষ্কার করে বুঝে নাও মাথায়। যখন আমাকে অঙ্ক করতে হবে, যখন তাপটা আমাকে জুলে বার করব, তাপের পরিমাণটা, উৎপন্ন তাপের পরিমাণটা আমাকে আই আর টি যখন বলে দিল, উৎপন্ন তাপের পরিমাণ যদি জুলে বার করি তাহলে হচ্ছে এইচ সমান আই স্কোয়ার আর টি, আর উৎপন্ন তাপের পরিমাণ যদি আমরা ক্যালোরিতে বার করি তাহলে 0.24 আই স্কোয়ার আর টি, বা এই জুল তাপ বার করার পর তাকে 4.2 দিয়ে ভাগ করলেও হবে, যা খুশি। 1 ক্যালোরি সমান 4.2 জুল, ঠিক আছে। তো এই গেল হচ্ছে জুলের সূত্র। নেক্সট আমরা পড়বো কার্যের ধারণা থেকে জুলের সূত্র। কার্যের ধারণা থেকে জুলের সূত্র। তাহলে আবার আমরা একটা পরিবাহী আঁকি। তাহলে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ধরা যাক ভি। তাহলে বিভব প্রভেদ যখন আছে, তাহলে সেই কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা, বিভব প্রভেদ যখন আছে তাহলে বুঝতেই পারছো একক ধনাত্মক আধানকে এদিক থেকে এদিকে নিয়ে যেতে গেলে বা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে গেলে কিছু পরিমাণ কার্য কিন্তু করতে হবে। বিভব পার্থক্য যদি না থাকতো তাহলে কৃত কার্যের পরিমাণ শূন্য। বিভব পার্থক্য নেই মানে, দুটো বিন্দু বিভব পার্থক্য নেই মানে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে গেলে কৃত কার্যের পরিমাণ কিন্তু শূন্য। তাহলে এই যে পরিবাহী, তার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। তার মানে কি, একক ধনাত্মক আধানকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে কৃত কার্য হচ্ছে ভি। দেখো বুঝতে পারলে কিনা। একটু পিছিয়ে যাব আমরা, একটু পিছিয়ে যাব কার্যের ধারণা থেকে জুলের সূত্র। আমার 2 নম্বর কারেন্ট ইলেকট্রিসিটি 2 নম্বর যে লেকচার আমরা আলোচনা করি, 2 নম্বর যে এপিসোডে আমি আলোচনা করেছি, সেই 2 নম্বর এপিসোডে আমরা কিন্তু এটা পাবো, দেখে নেবে। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য ভি মানে কি, একক ধনাত্মক আধানকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে কৃত কার্য হচ্ছে ভি। তাহলে কিউ আধানকে নিয়ে যেতে কৃত কার্য কত? কিউ আধানকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে কৃত কার্য হচ্ছে কিউ ভি। তাহলে আমি বললাম, আবার প্রথম থেকে বলি, আমি বললাম কি, যে একটা পরিবাহী নিয়েছে, যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য যেহেতু ভি, তাহলে একক ধনাত্মক আধানকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে কৃত কার্য হচ্ছে ভি, তাই তো। তাহলে কিউ আধানকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে কৃত কার্য কত? কিউ ভি। তো এবার আমরা দেখো তো এই পুরনো সূত্রগুলো মনে আছে কিনা আমাদের, পুরনো এপিসোডে একবার দেখে নেবে। কিউ সমান আইটি আর ভি সমান আইআর। দেখো তো এই দুটো মনে আছে কিনা। এই যে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কিউ বাই টি, তাহলে সেখান থেকে আধান হচ্ছে কিউ সমান আইটি, এবং এটা হচ্ছে ওহমের সূত্র থেকে পেয়েছি ভি সমান আইআর। দেখো এই দুটো যদি এখানে পুট করে দিই, কিউ সমান আইটি আর ভি সমান আইআর যদি পুট করে দিই, তাহলে কি পাবো? তাহলে পাবো আইটি ইন্টু আইআর, তাহলে এই দুটো গুণ করে কি পাওয়া যাচ্ছে দেখো দেখি, আই স্কোয়ার আর টি, ডাব্লিউ সমান আই স্কোয়ার আর টি। এটা গেল হচ্ছে কৃত কার্য, তাপ নয় কিন্তু, এটা হচ্ছে কৃত কার্য, তাড়িতিক কৃত কার্য, ঠিক আছে। একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃতকার্য ভি, কিউ আধানকে নিয়ে যেতে কৃতকার্য কিউ ভি, তার পরিমাণটাই হচ্ছে এইটা আই স্কোয়ার আর টি। অর্থাৎ কিউ পরিমাণ আধান এদিক থেকে এইটা যখন তাপ শক্তি রূপান্তরিত হবে, ঠিক আছে, এই কৃত কার্যটা যখন তাপ শক্তি রূপান্তরিত হবে, আমাদের ক্লাস 9-এর যে জুলের সূত্র আমরা পড়েছিলাম মনে আছে, যে কার্য তাপের তুল্যতা ডাব্লিউ সমান জে এইচ, উৎপন্ন তাপ আর কৃতকার্য পরস্পর সমানুপাতিক। এখানে হচ্ছে তড়িতের কৃতকার্য কত? আই স্কোয়ার আর টি। এখান থেকে এইচ সমান লিখতে পারি, দেখো এখান থেকে ডাব্লিউ বাই জে। অর্থাৎ তাপ পেতে গেলে, উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাকে হচ্ছে কৃতকার্যকে জে দিয়ে বা জুল তুল্যাঙ্ক দিয়ে ভাগ করতে হয়। জুল তুল্যাঙ্কের মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমি যদি এই ডাব্লিউর মানটা এখান থেকে পুট করে দিই, তাহলে কি পাবো দেখো, ডাব্লিউ মানটা পুট করে দিলে কি পাবো, এইচ সমান আই স্কোয়ার আর টি,
আই স্কোয়ার আর টি, আর জের মান হচ্ছে 4.2। তাহলে এইচ হচ্ছে এত ক্যালোরি। এই 4.2টাকে আমি লিখতে পারি দেখো 1/4.2, এটাই বসালে আসবে হচ্ছে 0.24 আই স্কোয়ার আর টি। দেখো একই জায়গায় পৌঁছলাম, 0.24 আই স্কোয়ার আর টি। আমরা ওই জুলের সূত্রে আলোচনা করতে গিয়ে যেখানে পৌঁছেছিলাম এখনও কিন্তু আলটিমেট সেইখানেই পৌঁছলাম ক্যালোরি এককে, কিন্তু আগেরটা পৌঁছলাম ডাইরেক্ট জুলের সূত্র দিয়ে দিয়ে, আর এটা পৌঁছলাম কার্যের ধারণা থেকে। তাহলে কার্যের ধারণা থেকে জুলের সূত্র, এটা হচ্ছে ক্যালোরি। আর যদি এসআই পদ্ধতিতে হয়, এসআই পদ্ধতিতে জে এর মান হচ্ছে 1, বসিয়ে দিলে তখন কি পেয়ে যাবো, আই স্কোয়ার আর টি এত জুল। দেখো এই দুটো পরিষ্কার হলো কিনা, এই দুটো পরিষ্কার হলো কিনা দেখো, হয়েছে পরিষ্কার? বেশ। একটা হচ্ছে জুলের সূত্র সরাসরি, আর একটা হচ্ছে জুলের সূত্র থেকে এই কার্যের ধারণা থেকে জুলের সূত্র। এরপর আমরা পড়ব জুলের সূত্রের প্রয়োগ, খুব গুরুত্বপূর্ণ জুলের সূত্রের প্রয়োগ, একটা না একটা আসি। তাহলে আমরা এই জুলের সূত্রের প্রয়োগ পড়তে গিয়ে দুটো জিনিস একটু লিখে নিই, আমাদের চোখের সামনে থাকলে আমাদের এটা একটু বুঝতে সুবিধা হবে। এক নম্বর হচ্ছে এইচ সমানুপাতি আর, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এখানে লিখি পাশাপাশি আর সমানুপাতি এল বাই এ, এইটা আর সমানুপাতি, আর সমান রো এল বাই এ, আমি সমানুপাতি চিহ্নটি দিয়ে রাখলাম। এই দুটো চোখের সামনে থাকলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি একটু আউটলাইনটা আলোচনা করে দিই। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য বাড়লে পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, রোধ বাড়লে তাপ বেশি উৎপন্ন হয়। আবার প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়ে, তাহলে তার যত সরু হবে রোধ তত বেশি হবে, তার যত সরু হবে রোধ তত বেশি হবে, রোধ যত বেশি হবে তাপ তত বেশি হবে। দেখো পুরো সম্পর্কযুক্ত, সব এই ঠিক এই সিস্টেমে চলবে। এবার আসি, প্রথমে হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি। ইলেকট্রিক ইস্ত্রি তোমরা দেখবে ওপর থেকে দেখলে এরকম দেখতে লাগবে, এখানটা একটা হ্যান্ডেল রয়েছে, মানে আমি ভেতর টানছি, এই ভেতরে এরকম একটা পাত থাকে, এরকম একটা পাত থাকে, সেই পাতের গায়ে হচ্ছে এরকম তার জড়ানো থাকে, এই তারকেই পাকানো তারকেই বলা হয় কয়েল। কি বলে? কয়েল। তাহলে এই তারটা হচ্ছে তোমার, এই তারটা হচ্ছে ডাইক্রোম তার। তাহলে এই তারটা কি সরু, এর গায়ে যে তার জড়ানো থাকে সেই তারটার বৈশিষ্ট্য কি, খুব সরু, আর উচ্চ রোধাঙ্ক আর দৈর্ঘ্য বেশি। দেখো এই বৈশিষ্ট্যগুলো একটুখানি ভালো করে বুঝি, তারপর আলোচনা করবো। তাহলে ইস্ত্রির ভেতরে যে তার, সেই তারের দৈর্ঘ্য বেশি, তাহলে দৈর্ঘ্য বেশি হলে কি, রোধ বেশি হবে। সরু হলে কি হবে, রোধ বেশি হবে। আবার উচ্চ রোধাঙ্ক বেশি মানে এই রোটাও বেশি, এটা লিখলে বোধ আরো ভালো হতো, এই যে রো এল বাই এ, রোটাও বেশি। তাহলে এই তারটার রো বেশি, এল বেশি, এ কম, তা সব মিলিয়ে আর এর মান কি হয়ে গেল, খুব বেশি হয়ে গেল না? তাহলে আর এর মান যদি খুব বেশি হয় তাহলে এইচ এর মান কি হবে, খুব বেশি হবে। এটা হচ্ছে গরম হয়ে যাবে পাতটা, এবং সেটা জামা কাপড় ইস্ত্রি করতে কাজে লাগবে। এটা হচ্ছে প্রথম প্রয়োগ, এটা কি, ইলেকট্রিক ইস্ত্রি। তাহলে পরীক্ষার সময় এত ব্যাখ্যা কিছুই আসবে না, পরীক্ষার সময় কি আসবে, যে জুলের সূত্রে ব্যবহারিক প্রয়োগ লিখো। তাহলে কি লিখবো, জুলের ব্যবহারিক প্রয়োগ কি লিখবো, যে ইলেকট্রিক ইস্ত্রি। দু নম্বর হচ্ছে ইলেকট্রিক হিটার। ইলেকট্রিক হিটার আগে খুব ব্যবহার হতো, এখনকার দিনের ব্যবহার প্রায় নেই বললেই চলে। তোমরা অনেকেই হয়তো দেখবে না, এটা দেখে থাকবে না, কেউ দেখেও থাকতে পারো। ইলেকট্রিক হিটার, তো এই যে কোনো জিনিস যেটা তোমার তাপ বেশি উৎপন্ন হয় সেগুলোতেই তড়িৎ শক্তি খরচা খুব বেশি, তো এটা তড়িৎ শক্তি খরচা খুব বেশি বলে এর ব্যবহার বর্তমানে খুব কমে গেছে। তো ইলেকট্রিক হিটারে কি করা হয়, এই যে একটা তার, এই তারটা হচ্ছে Fe Ni আর Cr, আয়রন নিকেল ক্রোমিয়াম দিয়ে তৈরি একটা সংকর ধাতু, তার নাম হচ্ছে নাইক্রোম। কি নাম, নাইক্রোম তার। হিটারে কি তার ব্যবহার করা হয়,
নাইক্রোন তার ব্যবহার করা হয়। এই তারটার হচ্ছে উচ্চ রোধাঙ্ক, রো খুব বেশি, তাহলে আর বেশি হবে। এই তারটা পাকানো 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 রয়েছে, তাহলে দৈর্ঘ্য খুব বেশি, তাহলে রোধ বেশি হবে। আবার খুব সরু, তাহলেও রোধ বেশি হবে। তাহলে এমনভাবে তৈরি করলাম আমি সবকটা রোধ বাড়িয়ে দেওয়ার জন্য, সবকটাকে এমনভাবে সাজালাম যে রোধ খুব বেশি হয়ে গেল। রোধ খুব বেশি হলে কি হবে? তাপ খুব বেশি উৎপন্ন হবে। একদম সব সিস্টেমেটিক সাজানো। তাহলে এই যে হিটার, এই হিটার কি হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটা ব্যবহারিক প্রয়োগ বা জুলের সূত্রের একটা ব্যবহারিক প্রয়োগ। ঠিক আছে, হিটারে কি তার ব্যবহার করা হয়? নাইক্রোন তার ব্যবহার করা হয়। এই প্রশ্নটা অনেক সময় আসে যে হিটারে নাইক্রোন তার ব্যবহার করা হয় কেন? তাহলে হিটারে নাইক্রোন তার ব্যবহার করা হয় কেন না, প্রথম বলবে, একটু আলোচনা করিয়ে দিই। প্রথম বলবে 1 নম্বর, নাইক্রোন তারে উচ্চ রোধাঙ্ক, উচ্চ রোধাঙ্ক, রোধাঙ্ক খুব বেশি। তাহলে রোধাঙ্ক বেশি হলে কি হবে? তাপ বেশি উৎপন্ন হবে। 2 নম্বর হচ্ছে উচ্চ গলনাঙ্ক, উচ্চ গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক বেশি হলে কি হবে? সহজে গলবে না। গলনাঙ্ক কম হলে কি হবে? এর উত্তপ্ত হয়ে লাল হয়ে উঠলো, দিয়ে গলে গেল, তাহলে তো বিপদ, তাহলে তো আমার কাজই হবে। তাহলে আমার এমন তার দরকার যেটা গরম হবে, লাল হয়ে জ্বলবে কিন্তু গলবে না, জ্বলবে কিন্তু গলবে না, সেরকম আর কি। উচ্চ রোধাঙ্ক হতে হবে, উচ্চ গলনাঙ্ক হতে হবে বলছি। উচ্চ রোধাঙ্ক হয়, এই রোধাঙ্ক উচ্চ হয়, গলনাঙ্ক উচ্চ হয়। এবং 3 নম্বর হচ্ছে সহজে উচ্চ উষ্ণতায়, উচ্চ উষ্ণতায় অক্সিজেন দ্বারা জারিত হয় না, জারিত হয় না, জারিত হয় না। তাহলে প্রশ্নটা আসে, হিটারে নাইক্রোন তার ব্যবহার করা হয় কেন? তাহলে কি বলবো? তারের উচ্চ রোধাঙ্ক, ফলে বেশি তাপ উৎপন্ন হয়। উচ্চ গলনাঙ্ক, ফলে কি গলে যায় না, অতিরিক্ত উষ্ণতায় গলে যায় না। আর 3 নম্বর হচ্ছে সহজে অক্সিজেন দ্বারা জারিত হয় না। এই জন্য হিটারে হচ্ছে নাইক্রোন তার ব্যবহার করা হয়। এটা হচ্ছে 2 নম্বর প্রয়োগ। জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে 2 নম্বর, বা তড়িৎ প্রবাহের তাপীয় ফলের দ্বিতীয় প্রয়োগ। নেক্সট হচ্ছে, এটা কি দেখেছি বুঝতেই পারছো, জুলের সূত্রের 3 নম্বর প্রয়োগ। এটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব, এটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব, ভাস্বর বাতি। এটা আবিষ্কার করেছিল টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন, শোনা যায় যে এই বাতি আবিষ্কার করতে গিয়ে, এই বাতি তৈরি করতে গিয়ে টমাস আলভা এডিসন কম বেশি 10,000 বার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। 10,000 বার, 10,000 টাইমস। তাহলে কীরকম তার টেনাসিটি চিন্তা করো, কীরকম তার ধৈর্য, কীরকম তার অধ্যবসায়। তাহলে এই বাতি তৈরি করতে গিয়ে 10,000 বার ব্যর্থ হয়েছিল কম বেশি। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো এই এটা হচ্ছে সেই ইলেকট্রিক বাল্ব। সেই ইলেকট্রিক বাল্বে এটাকে বলা হয় ফিলামেন্ট। এটা হচ্ছে ফিলামেন্ট। এটা আগে তৈরি করা হতো টাংস্টেন নামক ধাতু দিয়ে, টাংস্টেন। আর এখন করা হয় উলফ্রেমাইট দিয়ে এটা তৈরি করা হয়। এরও সেই দেখো খুব সরু, তোমরা দেখবে ফিলামেন্ট লক্ষ্য করে খুব সরু। সরু হলে কি হবে? এ কম, আর বেশি। এবং পাকানো 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 আছে, তাহলে দৈর্ঘ্য খুব বেশি। দৈর্ঘ্য খুব বেশি হলে কি হবে? রোধ খুব বেশি। এবং উচ্চ রোধাঙ্ক, উচ্চ রোধাঙ্ক, সে আগের মতনই বৈশিষ্ট্য, আগের মতনই বৈশিষ্ট্য। তাহলে এটার মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হবে, তখন এ হচ্ছে একদম চরমভাবে জ্বলে উঠবে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। তাহলে এত পরিমাণ তাপ উৎপন্ন হবে, এটা হচ্ছে ভাস্বর হয়ে জ্বলে উঠবে এবং এখান থেকে হচ্ছে আলো পাওয়া যাবে। তাহলে জুলের সূত্রে আর একটা প্রয়োগ। তাহলে এখানে একটা প্রশ্ন আসছে, তাহলে দেখো এইখান দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে তাপটা আসছে, তড়িৎটা আসছে, তাহলে এই দুটো তার জ্বলছে না কেন? এই যে এই ফিলামেন্টটা জ্বলছে, কিন্তু এই দুটো তার জ্বলছে না কেন? তোমরা একটু চিন্তা করলে উত্তরটা পাবে। ওই দুটো তার কেন জ্বলছে না? কারণ হচ্ছে দেখো, এর যা বৈশিষ্ট্য, এর জ্বলার জন্য যা বৈশিষ্ট্য, এর না জ্বলার জন্য বৈশিষ্ট্য একই রকম, ঠিক
ঠিক মানে একই রকম বলতে উল্টো আর কি, না জ্বলার জন্য বৈশিষ্ট্যটা উল্টো। কীরকম, এর হচ্ছে অপেক্ষাকৃত মোটা, মোটা হলে কি হবে, রোধ কম হবে। তার যদি মোটা হয়, এ বাড়লে আর কমবে, তাহলে প্রস্থচ্ছেদ যদি বেশি হয়, মোটা হয়, তাহলে রোধ কমবে, রোধ কম হলে তাপ কম উৎপন্ন হবে, তাহলে এটাই তাপ কম উৎপন্ন হবে। দৈর্ঘ্যটা দেখো কম, এল কমলে আর কমবে, দেখো এটা দৈর্ঘ্য অনেক বেশি কিন্তু এর তো এইটুকুটুকু, দৈর্ঘ্য কম, তাহলে তাপ কম উৎপন্ন হবে। এর রোধাঙ্কও কম, রোধাঙ্ক কম হলেও তাপ কম উৎপন্ন হবে। তাহলে জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ 3 নম্বর। Last but not the least, but most important in this section of Joule's law, এই জুলের সূত্রে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলতে পারি সেটা হচ্ছে যে, যেটা আমরা এখন পড়ব সেটা হচ্ছে ফিউজ তার। ফিউজ তার, ফিউজ তার, ফিউজ তার কি জিনিস, মনে করো এটা একটা বাড়ির মেন সুইচ, সেইখানে চীনামাটির হোল্ডারে এই যে কারেন্ট আসছে, আমরা বাড়ির মেন কানেকশন আবার পরে আঁকবো, আপাতত আমি যেটুকু আঁকছি। এখানে ফ্যান আছে, হ্যাঁ এখানে ফ্যান আছে, এখানে টিভি আছে, এখানে অন্য বৈদ্যুতিক সরঞ্জাম আছে, এরকম এখানে ফ্রিজ আছে, মনে করো বৈদ্যুতিক সরঞ্জাম আছে। তো তড়িৎটা আসছে এইভাবে, এগুলো কিন্তু সব সমান্তরাল সমবায় যুক্ত, সমান্তরাল সমবায় যুক্ত। আমি জাস্ট আপাতত দেখাচ্ছি এইভাবে। তো এইখানে যে তড়িৎ প্রবাহ মাত্রা আসছে, এখানে একটা চীনামাটির হোল্ডারে একটা সরু তার লাগানো থাকে, চীনামাটির হোল্ডার সরু তার লাগানো থাকে। এটা হচ্ছে টিন এবং সীসা দিয়ে তৈরি, টিন ও সীসা দিয়ে তৈরি। 25% টিন আর 75% সীসা। এটা অনেক সময় শর্ট কোশ্চেনে আসে, ভাগটা মনে রাখবে, 25% টিন 75% সীসা। কি করে মনে রাখবে, মনে রাখবে ট দিয়ে টিন, ট দিয়ে 25, দুটি ট দিয়ে টিন 25%, সীসা দন্ত স দিয়ে 75%, সীসা 75%, টিন 25%। এইটা দিয়ে তৈরি একটা সংকর ধাতুর তার, সরু তার। তাহলে এটা লাগিয়ে কি হলো না, এর বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চ রোধাঙ্ক, এর এইখানটা কোথায় লিখি, কোথায় লিখি, এইখানটা লিখি, উচ্চ রোধাঙ্ক, উচ্চ রোধাঙ্ক আর নিম্ন গলনাঙ্ক। তাহলে আগেরবার সেই সূত্রটা মনে আছে তো, আর সমান রো এল বাই এ। তাহলে এমনভাবে বানিয়েছি রোধাঙ্ক খুব বেশি, এই যে উচ্চ রোধাঙ্ক, তাহলে তাপ বেশি উৎপন্ন হবে। আবার খুব সরু, সরু হলে প্রস্থচ্ছেদ কম, তাহলে রোধ বেশি, তাপ বেশি উৎপন্ন হবে। তাহলে এটা এমনভাবে বানিয়েছি যে এটা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে এবং এর গলনাঙ্ক হচ্ছে খুব কম, তাহলে বেশি তাপ উৎপন্ন হলেই সঙ্গে সঙ্গে গলে যাবে। তাহলে কোনো কারণে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে, বাড়ির যে তড়িৎ প্রবাহিত কারেন্টটা আসছে, সেই কারেন্ট হঠাৎ করে বেড়ে গেল, তাহলে এই যদি না থাকে তাহলে হঠাৎ করে বেড়ে গেলে কি হবে, এই পাখা বলো টিভি বলো ওগুলো সব নষ্ট হয়ে যাবে। তারা তো প্রত্যেকটা যন্ত্র তো একটা তড়িৎ সহ্য করার একটা নির্দিষ্ট সীমা আছে, একটা মান আছে, তো সেটা যদি অতিক্রম করে যায় তাহলে যন্ত্রগুলো কি হবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা করেছি কি, এখানে একটা কি লাগিয়ে রেখেছি, একটা ফিউজ তার লাগিয়ে রেখেছি। যখনই তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে তাহলে ফিউজ তারটা গলে যাবে, গলে গিয়ে এই কারেন্ট বেড়ে গেলে কি হয়, আমরা একটু আগে পড়েছি এইচ ভ্যারিয়েবল আই স্কোয়ার। যখনই কারেন্ট বাড়বে তখনই উৎপন্ন তাপ বাড়বে, তাপ বাড়লে কি হবে, গলনাঙ্ক কম, তাহলে গলে যাবে, একটুতেই গলে যাবে, তাহলে কানেকশন ছিন্ন হয়ে যাবে। কানেকশন ছিন্ন হয়ে গেলে কি হবে, বাড়ির যন্ত্রপাতিগুলো বেঁচে যাবে। একেই বলা হয় ফিউজ তার। ফিউজ তার আবার রেটিং হয়, রেটিংটা একটু বলে দিই, রেটিংটা একটু বলে দিই, এই প্রসঙ্গে এলো তো। ধরা যাক বাড়ির যন্ত্রপাতিগুলো, এই ফ্রিজটা সহ্য করতে পারে ধরো 5.5 অ্যাম্পিয়ার। ফ্রিজটা কত তড়িৎ প্রবাহ মাত্রায়, সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা কততে ভালো থাকে, 5.5 অ্যাম্পিয়ার। টিভিটা ধরো 4 অ্যাম্পিয়ার, এইটা ধরো 3 অ্যাম্পিয়ার, কথার কথা বলছি। তাহলে এদের হচ্ছে এই ধরনের তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে প্রয়োজন হয়, এক একটা এক এক রকম তড়িৎ প্রবাহ মাত্রা প্রয়োজন হয়। সর্বোচ্চ কত, 5.5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো 5.5 অ্যাম্পিয়ার,
5.5 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার এগুলো হচ্ছে সহ্য করতে পারে না। এগুলো একটু বাড়িয়ে দিই, ধরো এটা একটু বাড়িয়ে দিই, ধরো এটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এই যে যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতিগুলোর মধ্যে সবচেয়ে কম যেটা 2.5 অ্যাম্পিয়ার, এই ফ্রিজটাই ধরো, সে 2.5 অ্যাম্পিয়ার ক্রস করলে নষ্ট হয়ে যায়, বাকিগুলো তাও ঠিক থাকে, এই 2.5 অ্যাম্পিয়ার হলে নষ্ট হয়ে যায়। তাহলে আমি এখানে একটা ফিউজ লাগিয়ে দেবো 2 অ্যাম্পিয়ারে, সে 2 অ্যাম্পিয়ারে কিন্তু চলে, এগুলো সব 2 অ্যাম্পিয়ারে চলে, কিন্তু কোনটা সর্বোচ্চ কতটা সহ্য করতে পারে, সর্বোচ্চ কত প্রবাহ সহ্য করতে পারে। তাহলে আমি এখানে একটা ফিউজ লাগিয়ে দেবো 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার মানে কি, যখনই 2 অ্যাম্পিয়ার ক্রস করে যাবে, ধরো 2.1 অ্যাম্পিয়ার হলো, সঙ্গে সঙ্গে এটা কেটে যাবে। তাহলে এই 2.5 অ্যাম্পিয়ারে পৌঁছতেই পারলো না, কারেন্টটা 2.5 অ্যাম্পিয়ারে পৌঁছতেই পারলো না। এগুলো কিন্তু 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার চলে তা নয়, কিন্তু এগুলো 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ারে সর্বোচ্চ সহ্য করতে পারে, হয়তো তার কম অ্যাম্পিয়ার, এটা তো তার 1.5 অ্যাম্পিয়ার বা 1.5 অ্যাম্পিয়ার, এটা ধরো 2 অ্যাম্পিয়ার, এগুলোতে চলে, কিন্তু সহ্য করতে পারে হচ্ছে 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার, আর এ সহ্য করতে পারে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে আমি কখনোই চাইবো না যে তড়িৎ প্রবাহ মাত্রাটা 2.5 অ্যাম্পিয়ারে পৌঁছক, তাহলে আমি তার থেকে একটু কম দিয়ে রাখবো। তাহলে এখানে এমন একটা তার ফিউজ তার দিয়ে রেখেছি যে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত ঠিক থাকে, 2 অ্যাম্পিয়ার ক্রস করলেই সঙ্গে সঙ্গে এটা গলে যায়, কেটে যায়। তাহলে আমি 2 অ্যাম্পিয়ারে বেশি কারেন্ট উঠতে দেবো না, তাহলে বাড়ির যন্ত্রপাতিগুলো সব কি হবে, বেঁচে যাবে। তাহলে এই যে 2 অ্যাম্পিয়ার, এটাকে বলা হয় রেটিং, কি বলে, ফিউজ তারের রেটিং বলে। তাহলে কোনো ফিউজ তারের রেটিং তোমরা বলো, এবার তোমরা এখন বলবে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়, কোনো ফিউজ তারের রেটিং 5 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায় না, ফিউজ তারের রেটিং 5 অ্যাম্পিয়ার বলতে বোঝায়, 5 অ্যাম্পিয়ার বলতে বোঝায় যে ওই ফিউজ তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে, সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহ মাত্রা যখন 5 অ্যাম্পিয়ারকে ক্রস করবে তখন ফিউজ তারটি গলে যাবে, বর্তনী ছিন্ন হবে। বোঝা গেছে? তাহলে ফিউজ তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে কোনো কারণে বর্তনীর বাড়ির তড়িৎ প্রবাহ মাত্রা যদি বেড়ে যায়, সরবরাহ করা লাইনে তড়িৎ প্রবাহ মাত্রা যদি বেড়ে যায়, তাহলে ফিউজ তারটা গলে গিয়ে হচ্ছে বর্তনী ছিন্ন হয়ে যায়। তাহলে ফিউজ তার থেকে আসবে কি, 3 রকম প্রশ্ন আসে দেখো ফিউজ তার থেকে। এক হচ্ছে ফিউজ তার কি, 2 হচ্ছে ফিউজ তারের উপাদান, আর 3 হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য, আর 4 নম্বর একটা বলতে গেলে ফিউজ তারের রেটিং। এই 4টে প্রশ্ন ফিউজ তার থেকে আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাহলে প্রথমে হচ্ছে ফিউজ তার কি। তাহলে ফিউজ তার হচ্ছে কি, সীসা এবং টিন, 25% টিন এবং 75% সীসা দিয়ে তৈরি, সংকর ধাতুর তৈরি একটা খুব ক্ষুদ্র সরু তার, যেটা বাড়ির মেইন লাইনের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত থাকে। এই কথাটা একটুখানি আমাকে উল্লেখ করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে শ্রেণী সমবায়, অবশ্যই শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় নয় কিন্তু, কারণ শ্রেণী সমবায় মানে যে তড়িৎটা আসবে তখন তাকে অবশ্যই তার হয়ে আসতে হবে, বাইপাস রাস্তা নয়, ওই সোজা রাস্তায় আসতে হবে। বেশ, তাহলে ফিউজ তার হলো টিন ও সীসা দিয়ে তৈরি, 25% টিন এবং 75% সীসা দিয়ে তৈরি একটি সংকর ধাতুর তার, যেটা বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। কোনো কারণে সরবরাহ লাইনে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে গেলে বর্তনী, এই তারটি কেটে গিয়ে বা গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়, বাড়ির যন্ত্রপাতিগুলো হচ্ছে রক্ষা পায়। এই হচ্ছে ফিউজ তার। এই ফিউজ তারের বৈশিষ্ট্য, হচ্ছে উচ্চ রোধাঙ্ক, নিম্ন গলনাঙ্ক। আর 3 হচ্ছে আমরা হচ্ছে কি বললাম, ফিউজ তারের রেটিং 5 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায় না, ফিউজ তারের রেটিং 5 অ্যাম্পিয়ার বলতে বোঝায় যে ওই ফিউজ তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার থেকে বেশি হলে ফিউজ তারটি গলে গিয়ে হচ্ছে বর্তনী ছিন্ন হবে। তো এই গেল হচ্ছে জুলের সূত্র এবং জুলের সূত্রের ব্যবহারিক হচ্ছে প্রয়োগ। তাহলে আমরা আজকের এপিসোড এখানে শেষ করছি, অনেকটা বোধহয় বড় হয়ে গেল। আমরা পরের এপিসোডে খুব গুরুত্বপূর্ণ এই জুলের সূত্র অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্ক পরীক্ষার সময় আসে এবং এসছেও, বিগত বছর এসছে জুলের সূত্রের অঙ্ক। তো এই জুলের সূত্র নিয়ে আমরা আলোচনা করব, এর অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো এইটুকু। টাটা।
Audio